Assalamu alaikum. This is Fahmida Israt Jahan, Assistant Professor, Department of Finance and Banking, Dhaka Commerce College. Today I'm here to take a class of Financial Management in English for the student of Management 4th year, and I'm requesting all of you to cooperate with me. আজকের ক্লাসটি শুরু করার পূর্বে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে মনে করিয়ে দিব যে আমার গত ক্লাসে আমি কি পড়িয়েছিলাম এবং কোথায় গিয়ে আমরা আমাদের গত ক্লাসের সমাপ্তি ঘোষণা করেছিলাম। আফটার দ্যাট আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করার চেষ্টা করব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা গত ক্লাসেও চ্যাপ্টার 5 ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং এই চ্যাপ্টারে থিওরিটিক্যাল প্রবলেম নিয়ে ডিসকাস করেছিলাম, অর্থাৎ থিওরি এবং এর অ্যান্সার নিয়ে আমরা ডিসকাস করেছিলাম এবং ওই ক্লাসের মধ্য দিয়ে আমাদের চ্যাপ্টার 5 এর থিওরি শেষ হয়ে গিয়েছিল এবং আমি আপনাদেরকে সমাপ্তিকালেই এটাও বলেছিলাম যে নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে সেগুলো রিলেটেড যে ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো আমরা শিখব এবং তারপরে ধীরে ধীরে আমরা ম্যাথ শুরু করব। তো আজকে আমরা এই চ্যাপ্টারের ম্যাথে যত ধরনের ফর্মুলা আছে, বেশি ফর্মুলা নাই, অল্প কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আজকে দেখব, শিখব, মনে রাখার চেষ্টা করব এবং দুটো ম্যাথ, ছোট দেখে দুটো ম্যাথ আজকে আমরা সলভ করার চেষ্টা করব। তো শুরু করছি আমরা আমাদের আজকের ক্লাস। দেখেন স্ক্রিনে সবাই ফর্মুলা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের আগে বলেছিলাম এই চ্যাপ্টারের ম্যাথগুলো হচ্ছে ভ্যালু অফ রাইট শেয়ারের ভ্যালু ক্যালকুলেশন, এক্স রাইট শেয়ারের ভ্যালু ক্যালকুলেশন, এই রিলেটেড ম্যাথগুলো আমরা এই চ্যাপ্টার থেকে পাবো, যেটা কিনা আমাদের সিলেবাস কন্টেন্টে মেনশন করা আছে। এছাড়াও যদি আমি সময় পাই তাহলে ইনশাল্লাহ আমার প্ল্যান আছে এই চ্যাপ্টারে যেহেতু কমন স্টক, প্রেফার্ড স্টক, বন্ড এই টার্মগুলো মেনশন করা আছে, আমি সময় পেলে এই টার্মের ম্যাথগুলো আপনাদেরকে করিয়ে দেব। তবে আগে আমরা সমস্ত সিলেবাস আগে কমপ্লিট করব, অর্থাৎ চ্যাপ্টার 5 এ রাইট শেয়ার রিলেটেড, এক্স রাইট শেয়ার রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে মেইন সিলেবাস কন্টেন্ট, ওগুলো আমি আগে শেষ করে দেব। দেওয়ার পর চ্যাপ্টার 6 এ যাব, চ্যাপ্টার 7 যাব। কমপ্লিট করার পর যদি আমরা আরও ক্লাস পাই তাহলে এই চ্যাপ্টারে কমন স্টক, প্রেফার্ড স্টক, বন্ড এই 3টা টপিক নিয়ে কথা বলা আছে। তো আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ যদি আমরা এক্সট্রা ক্লাস পাই তাহলে এগুলোর ম্যাথ আমি আপনাদেরকে শিখিয়ে রাখবো, ইন কেস অফ যদি এক্সামে চলে আসে আপনারা যেন ফেস করতে পারেন। তো দেখেন আমাদের এখানে ফর্মুলা কি লেখা আছে, ফর্মুলা নাম্বার 1 ভ্যালু অফ রাইট, এটার আরেক নাম হচ্ছে রাইট অন প্রাইস। যদি বলে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ রাইট বা ক্যালকুলেট দ্য রাইট অন প্রাইস, দেন এটার ফর্মুলা দুটো হয় সিচুয়েশন ভেদে। একটা হচ্ছে শুধু বলা আছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ রাইট, এর সাথে আর কিছুই বলা নাই। এক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে ফর্মুলা নাম্বার এ, যেখানে ভি আর মানে ভ্যালু অফ রাইট ইকুয়ালস টু উপরে আছে P0 মাইনাস এস ডিভাইডেড বাই এন প্লাস 1। সাংকেতিক চিহ্নগুলোর মানে আমি পরবর্তী স্লাইডে দিয়ে দিয়েছি। তো তারপর আমি এখানে বলে দিচ্ছি P0 মানে হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস অফ দ্য এক্সিস্টিং শেয়ার, অর্থাৎ বর্তমানে কোম্পানির যে শেয়ারগুলো মার্কেটে আছে সেগুলোর মার্কেট প্রাইস কত সেটা হচ্ছে P0 মাইনাস ক্যাপিটাল লেটার এস। এস মানে হচ্ছে সাবস্ক্রিপশন প্রাইস, আর সাবস্ক্রিপশন প্রাইস মানে হচ্ছে পার শেয়ার প্রাইস অফ দ্য রাইট শেয়ার। প্রত্যেকটা রাইট শেয়ারের প্রাইস কত সেটাই হচ্ছে সাবস্ক্রিপশন প্রাইস, আর মার্কেটে কোম্পানির যে এক্সিস্টিং শেয়ারগুলো আছে সেগুলোর মার্কেট প্রাইস কত সেটা হচ্ছে P0 ডিভাইডেড বাই এন প্লাস 1। এখানে দেখেন এন হচ্ছে ক্যাপিটাল লেটার এন, ক্যাপিটাল লেটার এন দিয়ে মিন করছে নাম্বার অফ রাইট শেয়ার। এখন নাম্বার অফ রাইট কথাটার মানে হচ্ছে প্রতি কয়টা পুরনো শেয়ারের অ্যাগেনস্টে একটা নতুন শেয়ার ইস্যু করা হচ্ছে সেই সংখ্যাটাকে বলা হচ্ছে নাম্বার অফ রাইট শেয়ার। আমি আবার বলছি, প্রতি কয়টা পুরনো শেয়ারের অ্যাগেনস্টে একটা নতুন শেয়ার ইস্যু করা হচ্ছে সেই নতুন শেয়ারের সংখ্যাটাই হচ্ছে আপনাদের নাম্বার অফ রাইট শেয়ার। আচ্ছা, আর যদি বলা হয় ক্যালকুলেট দ্য ভ্যালু অফ রাইট ওয়েন দ্য স্টক ইজ সেলিং রাইটস অন, এরকম কথা যদি বলা থাকে, আমি আবার বলছি, যদি লেখা থাকে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ রাইট
when the stock is selling rights on এরকম কথা যদি বলে সেক্ষেত্রে ফর্মুলা হবে হচ্ছে বি নাম্বার দ্যাট ইজ VR ইকুয়ালস টু P0 মাইনাস S ডিভাইডেড বাই N। এখানে আর N এর সাথে 1 প্লাস হবে না। তাহলে আমরা শিখেছি কি যদি বলে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ রাইট তাহলে ফর্মুলা হবে P0 মাইনাস S ডিভাইডেড বাই N প্লাস 1। আর যদি বলে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ রাইট ওয়েন দ্য স্টক ইজ সেলিং রাইটস অন এক্ষেত্রে ফর্মুলা হবে P0 মাইনাস S ডিভাইডেড বাই N। অসুবিধা নাই, ম্যাথ করতে করতে আপনাদের মনে থাকবে। আর রাইট শেয়ার মানে কি এটা কিন্তু আমরা থিওরিতে ডিসকাস করেছি। যদি কেউ সেই লেকচারটা মিস করে থাকেন তাহলে কাইন্ডলি একবার শুনে নেবেন প্লিজ। 2 নাম্বার হচ্ছে ভ্যালু অফ এক্স রাইট। এক্স রাইট কি সেটাও আমি বলেছিলাম যে আগে এটা রাইট শেয়ার ছিল নতুন অবস্থায়, এখন অনেক দিন হয়ে গেছে, ইস্যু হয়ে গেছে, এটা কোনো আর নতুন শেয়ার নাই, এটা পুরনো হয়ে গেছে, তাই এটাকে আর রাইট বলা যাবে না, এটাকে বলা হবে এক্স রাইট, অর্থাৎ রাইট আগে ছিল এখন আর নাই। তো যদি বলে ক্যালকুলেট ভ্যালু অফ এক্স রাইট এটার ফর্মুলা হবে VXR মানে ভ্যালু অফ এক্স রাইট ইকুয়ালস টু P0 ইন্টু N। N মিন করছে ক্যাপিটাল লেটার N, স্মল লেটার N না, কিন্তু স্মল লেটার N দিয়ে মিন করে নাম্বার অফ শেয়ার, আর যদি ক্যাপিটাল লেটার N হয় সেটা হচ্ছে নাম্বার অফ রাইট। তাহলে ভ্যালু অফ এক্স রাইট যদি বলে তাহলে উপরে ফর্মুলাটা হবে এরকম, উপরে হলো P0 ইন্টু ক্যাপিটাল লেটার N, এটা ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করে দেওয়া হবে, প্লাস ক্যাপিটাল লেটার S ডিভাইডেড বাই ক্যাপিটাল লেটার N প্লাস 1। সিম্বলগুলোর মিনিং আমি আবার বলে দিচ্ছি। P0 মানে হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস অফ এক্সিস্টিং শেয়ার, ক্যাপিটাল লেটার N মানে হচ্ছে নাম্বার অফ রাইট, ক্যাপিটাল লেটার S মানে হচ্ছে সাবস্ক্রিপশন প্রাইস, আর আবারও ক্যাপিটাল লেটার N মানে হচ্ছে নাম্বার অফ রাইট শেয়ার। এবার দেখেন নাম্বার অফ নিউ শেয়ার অবলিক নাম্বার অফ শেয়ার নিডেড, এটার মিনিংটা কি? নাম্বার অফ নিউ শেয়ার যদি ক্যালকুলেট করতে বলে কিংবা নাম্বার অফ শেয়ার নিডেড এভাবে যদি ক্যালকুলেট করতে বলে তাহলে অ্যাকর্ডিং টু ইনফরমেশন ফর্মুলা 2 রকম হবে। একটা হচ্ছে ধরে নেন কোশ্চেনে অ্যাডিশনাল ক্যাপিটাল দেয়া আছে আর সাবস্ক্রিপশন প্রাইস দেয়া আছে, তখন ফর্মুলা হবে রোমান 1 দ্যাট ইজ অ্যাডিশনাল ক্যাপিটাল ডিভাইডেড বাই সাবস্ক্রিপশন প্রাইস। আবার যদি এমন হয় কোশ্চেনে অ্যাডিশনাল ক্যাপিটাল সাবস্ক্রিপশন প্রাইস এই সমস্ত কিছু দেয়া নাই, নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার বা ওল্ড শেয়ার দেয়া আছে আর সাথে হচ্ছে নাম্বার অফ রাইট দেয়া আছে কিংবা নাম্বার অফ রাইট বের করে নেওয়া যাবে। আমি আবার বলছি, যদি এমন হয় কোশ্চেনে অ্যাডিশনাল ক্যাপিটাল দেয়া নাই, দেয়া আছে নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার কিংবা নাম্বার অফ ওল্ড শেয়ার, সাথে নাম্বার অফ রাইট শেয়ার দেয়া আছে কিংবা নাম্বার অফ রাইট শেয়ার বের করা যাবে, এই সিচুয়েশনে ফর্মুলা নাম্বার হবে 2, অর্থাৎ ওল্ড শেয়ার যেটাকে আমরা বলছি নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল লেটার N। তাহলে খেয়াল করে দেখেন নাম্বার অফ নিউ শেয়ারের ফর্মুলা দুটা, অ্যাডিশনাল ক্যাপিটাল যদি থাকে তাহলে অ্যাডিশনাল ক্যাপিটাল ডিভাইডেড বাই ক্যাপিটাল লেটার S অর্থাৎ সাবস্ক্রিপশন প্রাইস যেটাকে আমরা বলছি প্রাইস অফ রাইট শেয়ার, আর যদি অ্যাডিশনাল ক্যাপিটাল না থাকে সাবস্ক্রিপশন প্রাইসও না থাকে তখন ফর্মুলা হবে হচ্ছে ওল্ড শেয়ার বা নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ রাইট। নাম্বার অফ রাইটের সিম্বল হচ্ছে ক্যাপিটাল লেটার N। আমার মনে হয় আপনাদের বুঝতে তেমন একটা সমস্যা হওয়ার কথা না, জাস্ট একটু মনোযোগ দিলেই হয়ে যাবে। ফর্মুলা নাম্বার 4 নাম্বার অফ রাইট দ্যাট ইজ ক্যাপিটাল লেটার N, এটা বের করার ফর্মুলা হচ্ছে উপরে হবে নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার, নিচে হবে নাম্বার অফ নিউ শেয়ার, যেটাকে আপনারা অন্যভাবে বলতে পারেন ওল্ড শেয়ার ডিভাইডেড বাই নিউ শেয়ার। তাহলে পুরানো শেয়ারকে যদি নতুন শেয়ার দিয়ে ভাগ করা হয় তাহলে সেটা হয় হচ্ছে নাম্বার অফ রাইট অর্থাৎ ক্যাপিটাল লেটার N। ফর্মুলা নাম্বার 5 এক্স রাইট প্রাইস বা প্রাইস অফ এক্স রাইট, এটার ফর্মুলা হবে ভ্যালু অফ দ্য ফার্ম ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ শেয়ার। এখানে ভ্যালু অফ দ্য ফার্ম কোশ্চেনে দেয়া থাকবে না ডিরেক্টলি, এটা আপনাকে ওয়ার্কিংস করে বের করে নিতে হবে, আবার টোটাল নাম্বার অফ শেয়ার এটাও কোশ্চেনে দেয়া থাকবে না, এটাও আপনাকে ওয়ার্কিংস করে বের করে নিতে হবে। এবার দেখি ফর্মুলা নাম্বার 6 রিকোয়ার্ড শেয়ার বা নাম্বার অফ শেয়ার টু বি নিডেড, নাম্বার অফ শেয়ার রিকোয়ার্ড, এটার ফর্মুলা হবে DD ইন্টু NS ডিভাইডেড বাই DE প্লাস 1 ফাইনালি হচ্ছে প্লাস 1।
এখানে ডিডি মানে হচ্ছে নাম্বার অফ ডিরেক্টর ডিমান্ডেড। এই দেখেন লেখা আছে ডিডি ডিজায়ার্ড ডিরেক্টর, যেটাকে আমরা বলছি নাম্বার অফ ডিরেক্টর ডিমান্ডেড বা ডিজায়ার্ড ডিরেক্টর, কতগুলো ডিরেক্টর আমাদের প্রয়োজন, এটা কোশ্চেনে দেয়া থাকবে। যে সাপোজ দ্য কোম্পানি নিডেড 5 ডিরেক্টর, এটাই হচ্ছে ডিজায়ার্ড ডিরেক্টর, কতগুলো ডিরেক্টর তাদের প্রয়োজন, ইন্টু এনএস। এনএস এর মিনিংটা দেখেন নাম্বার অফ শেয়ার। হ্যাঁ, নাম্বার অফ শেয়ার বলতে এখানে মিন করছে ওই কোয়েশ্চেন এটার নাম্বার অফ শেয়ার দেয়া থাকবে, তো ওটাই হবে হচ্ছে নাম্বার অফ শেয়ার। আর নিচে হচ্ছে ডিই ডিরেক্টর টু বি ইলেক্টেড, কয়জন ডিরেক্টর নির্বাচন করা হবে, এটাও কোশ্চেনে মেনশন করা থাকবে +1। তাহলে ডিডি মানে হচ্ছে ডিজায়ার্ড ডিরেক্টর, কয়জন ডিরেক্টরের প্রয়োজন, কাঙ্ক্ষিত ডিরেক্টর। এনএস মানে হচ্ছে নাম্বার অফ শেয়ার, এই দুটোই কোশ্চেনে ডিরেক্টলি দেয়া থাকবে। ডিই মানে হচ্ছে ডিজায়ার্ড টু বি ইলেক্টেড, মানে কয়জন ডিরেক্টর টু বি ইলেক্টেড, আই এম সো সরি, ডিরেক্টর টু বি ইলেক্টেড মানে কয়জন ডিরেক্টরকে ইলেক্ট বা নির্বাচন করা হবে, এটাও কোশ্চেনে দেয়া থাকবে +1, ফাইনালি হলো +1। এখানে ফর্মুলাটা যেহেতু বলা আছে রিকোয়ার্ড শেয়ার, অবশ্যই অ্যান্সারটা শেয়ারে প্রকাশ করা হবে। হ্যাঁ, এছাড়া ভ্যালু অফ রাইট, এই অ্যান্সারটা টাকায় প্রকাশ করা হবে। ভ্যালু অফ এক্স রাইট, এটাও টাকায় এক্সপ্রেস করা হবে, টাকা কিংবা ডলার। নাম্বার অফ নিউ শেয়ার, এটা শেয়ারসে প্রকাশ করা হবে। নাম্বার অফ রাইট বা নাম্বার অফ রাইট শেয়ার, এটাও শেয়ারে প্রকাশ করা হবে। এক্স রাইট প্রাইস, এটা টাকায় এক্সপ্রেস করা হবে। রিকোয়ার্ড শেয়ার, এটাও শেয়ারে এক্সপ্রেস করা হবে। ফর্মুলা নাম্বার 7, সাবস্ক্রিপশন প্রাইস, যেটা সিম্বল হচ্ছে ক্যাপিটাল লেটার এস। কোয়েশ্চেনে সাবস্ক্রিপশন প্রাইস বা প্রাইস অফ রাইট শেয়ার দেয়া থাকলে ভালো, বাট যদি না থাকে সেক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হয় শিখে নেন। অ্যাডিশনাল ক্যাপিটাল ডিভাইডেড বাই নাম্বার অফ রাইট, কোয়েশ্চেনে অ্যাডিশনাল ক্যাপিটাল দেয়া থাকবে, আবার নাম্বার অফ ক্যাপিটাল দেয়া থাকবে, নইলে নাম্বার অফ ক্যাপিটাল নাম্বার অফ রাইট দেয়া থাকবে, নইলে নাম্বার অফ রাইট আপনারা বের করে নেবেন। তো নাম্বার অফ রাইট বের করার ফর্মুলা কিন্তু আমাদের 4 নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন। ওল্ড শেয়ারকে নিউ শেয়ার দিয়ে যদি ডিভাইড বা ভাগ করে দেওয়া হয় তাহলে আমাদের নাম্বার অফ রাইটটা চলে আসে। তাহলে আমরা কি শিখলাম? সাবস্ক্রিপশন প্রাইস অর্থাৎ ক্যাপিটাল লেটার এস ইকুয়ালস টু অ্যাডিশনাল ক্যাপিটাল ডিভাইডেড বাই নাম্বার অফ রাইট শেয়ার। যেহেতু এটা প্রাইস সংক্রান্ত তাই এটার অ্যান্সারও টাকায় প্রকাশ করা হবে। এবার দেখেন ফর্মুলা নাম্বার 8, টোটাল নাম্বার অফ শেয়ার আফটার রাইট ইস্যু বা টোটাল নাম্বার অফ শেয়ার। টোটাল মানে হচ্ছে ওল্ড শেয়ার প্লাস নিউ শেয়ার। ওল্ড শেয়ারের আরেক নাম হচ্ছে নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার। তাহলে বর্তমান শেয়ারের সাথে নতুন শেয়ার যোগ করে দিলেই হয়ে যাবে টোটাল নাম্বার অফ শেয়ার। ফর্মুলা নাম্বার 9, টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম অথবা নিউ মার্কেট আই এম সো সরি, টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম অথবা নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি। তো যাই হোক, টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম নামেই চেনা হয়। তো ভ্যালু অফ দ্য ফার্ম বের করার ফর্মুলা হচ্ছে ওল্ড শেয়ারের সাথে P0 গুণ করে দিবেন প্লাস নিউ শেয়ারের সাথে সাবস্ক্রিপশন প্রাইস গুণ করে দিবেন। আমি আবার বলছি, ওল্ড শেয়ার যেটাকে কিনা আমরা নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার বলি, সেই ওল্ড শেয়ারের সাথে আপনারা P0 গুণ করে দিবেন প্লাস নাম্বার অফ নিউ শেয়ারের সাথে ক্যাপিটাল লেটার এস গুণ করে দিবেন। ফাইনালি এই দুটোকে যোগ করে দিলে টোটাল যে অ্যামাউন্ট বা টাকা পাবেন সেটা হচ্ছে টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম। তাই লিখেছি দেখেন, নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার ইন্টু P0 প্লাস নাম্বার অফ নিউ শেয়ার ইন্টু এস। P0 মানে হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস অফ দ্য এক্সিস্টিং শেয়ার, যেটা কিনা আমার কোয়েশ্চেনে ডিরেক্টলি দেয়া থাকবে। ফর্মুলা নাম্বার 10, অ্যামাউন্ট অফ নিউ ইনভেস্টমেন্ট, এটা কিছুই না, নাম্বার অফ নিউ শেয়ারের সাথে এই যে আমরা এস অর্থাৎ সাবস্ক্রিপশন প্রাইস গুণ করে দিচ্ছি না, এটাই হচ্ছে অ্যামাউন্ট অফ নিউ ইনভেস্টমেন্ট। ফর্মুলা নাম্বার 11, আফটার ইস্যু স্টক প্রাইস, এটার ফর্মুলা হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ শেয়ার আফটার রাইট ইস্যু। আবার বলছি, আফটার ইস্যু স্টক প্রাইস, এটার ফর্মুলা হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ শেয়ার আফটার রাইট ইস্যু।
এটার ফর্মুলাটাও আপনারা টাকায় প্রকাশ করবেন। লাস্ট ফর্মুলা নাম্বার 12, প্রাইস অফ দ্য রাইট টু বাই ওয়ান নিউ শেয়ার। আবার বলছি, প্রাইস অফ দ্য রাইট টু বাই ওয়ান নিউ শেয়ার। এটার ফর্মুলা হচ্ছে আফটার ইস্যু স্টক প্রাইস মাইনাস এস। আফটার ইস্যু স্টক প্রাইস দেখেন 11 নাম্বার ফর্মুলা অ্যাপ্লাই করে আপনারা ওয়ার্কিংস করে বের করে নিবেন। আবার বলছি, আফটার ইস্যু স্টক প্রাইস এটা 11 নাম্বার ফর্মুলা ব্যবহার করে ওয়ার্কিংসে আপনারা বের করে নিবেন। মাইনাস এস মানে হচ্ছে সাবস্ক্রিপশন প্রাইস। এটা ফর্মুলাতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেয়া থাকে। যদি দেয়া না থাকে তাহলে দেখেন এই যে ফর্মুলা নাম্বার 7, সাবস্ক্রিপশন প্রাইস এস ইকুয়ালস টু অ্যাডিশনাল ক্যাপিটাল ডিভাইডেড বাই নাম্বার অফ রাইট। ঠিক আছে? আপনারা কয়েক মুহূর্তের জন্য 8 থেকে 12 নাম্বার পর্যন্ত ফর্মুলাটা দেখে নেন, কারণ ওদিকে আবার ফর্মুলা নাম্বার 1 থেকে 7 পর্যন্ত কিন্তু বেশ কয়েকবার আলোচনা করার কারণে ওই ফর্মুলাগুলো আপনাদের বারবার দেখা হয়েছে। তো 8 থেকে 12 পর্যন্ত আমি জাস্ট 10-15 সেকেন্ড সময় দিচ্ছি। একবার জাস্ট হ্যাভ আ লুক, একটু দেখেন। আচ্ছা, আমরা আজকে দুটো ম্যাথ করতে যাচ্ছি। তো ম্যাথ দুটো 4 মার্কসের। ওই ম্যাথ দুটোর জন্য যে ফর্মুলাগুলো আপনাদেরকে দেখতে হবে সেটা একটু দেখেন। আপনারা এই ফার্স্ট পেজের ফর্মুলা নাম্বার 1, 2 এই দুটোর মধ্যে ইন টোটাল 3টা ফর্মুলা আছে। 1 এর আন্ডারে এ, বি আর 2 টোটালে 3টা ফর্মুলা আছে। এই ফর্মুলা 3টা একটু ভালো করে দেখেন, কারণ আজকে আমরা দুটো প্রবলেম সলিউশন অর্থাৎ ম্যাথ শিখতে যাচ্ছি। তো সেখানে আ আমরা যে ফর্মুলাগুলো দেখব সেটা হচ্ছে 1 এর আন্ডারে 2টা ফর্মুলা আছে, আর ফর্মুলা নাম্বার 2 তে একটা ফর্মুলা আছে। এই 3টা ফর্মুলার রিলেটেড ম্যাথ আমরা করতে যাচ্ছি। একটু ভালো করে দেখেন। তো আপনাদের দেখতে, দেখতে আমি একটু বলে দিচ্ছি। যদি শুধু ভ্যালু অফ দ্য রাইট বলে তাহলে হচ্ছে 1 এর এ, আর যদি বলে ক্যালকুলেট ভ্যালু অফ দ্য রাইট when the stock is selling rights on, এরকম কথা যদি বলে তাহলে ফর্মুলা নাম্বার হবে হচ্ছে বি। আর যদি বলে ক্যালকুলেট ভ্যালু অফ এক্স রাইট কিংবা প্রাইস অফ এক্স রাইট, তখন আপনারা দেখবেন হচ্ছে বেসিক্যালি ভ্যালু অফ এক্স রাইট, তখন আপনারা দেখবেন হলো ফর্মুলা নাম্বার 2। একটু দেখেন 1, 2, 3, 4 আচ্ছা থাক 1, 2 ই দেখেন। তারপর যদি অন্য কোনো ফর্মুলা দেখার প্রয়োজন হয় আমি আপনাদেরকে বলে দেব। তো ঠিক আছে, আমরা শুরু করি। প্রয়োজনে আমরা ফর্মুলা পেজে ব্যাক করে আমরা দেখে নিব। দেখেন ম্যাথমেটিক্যাল প্রবলেম অ্যান্ড সলিউশনস। প্রবলেম নাম্বার 1, খুব মনোযোগ দিয়ে কোয়েশ্চেনগুলো খেয়াল করবেন। আর একটা ম্যাথ পারার সহজ উপায় হচ্ছে সেটার ইংলিশ থেকে সেটাকে বাংলায় কনভার্ট করতে পারা। দেখি আপনারা কতদূর পারেন। OG Group plans to sell 20 lakh shares of common stock through a right offering. OG Group প্ল্যান করেছে রাইট অফারিং এর মাধ্যমে তারা 20 লাখ কমন স্টক সেল করবে, অর্থাৎ 20 লাখ নতুন কমন স্টক তারা বিক্রি করবে, যেগুলোর নাম হচ্ছে রাইট শেয়ার। কারণ আমি বলেছিলাম না, নতুন ইস্যুকৃত কমন স্টক গুলোকে বলা হয় রাইট শেয়ার। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কি এখানে কিন্তু নাম্বার অফ নিউ শেয়ার দেয়া আছে। এখন আপনারা বলতে পারেন যে মিস এখানে তো বলাই আছে 20 লাখ কমন স্টক বিক্রি করতে যাচ্ছে থ্রু রাইট অফারিং। আচ্ছা, রাইট অফারিং এর মাধ্যমে বিক্রি করতে যাচ্ছে নতুন 20 লাখ শেয়ার। বাট আমি রাইট শেয়ার সম্পর্কে কি বলেছিলাম আপনাদেরকে? কতগুলো পুরনোর এগেইনস্টে কয়টা নতুন শেয়ার ইস্যু করতে যাচ্ছে সেই নতুন সংখ্যাটাই হচ্ছে নাম্বার অফ রাইট।
প্রতি একটা পুরনোর এগেইনস্টে কয়টা নতুন শেয়ার ইস্যু করতে যাচ্ছে সেটাকে আমরা বলবো নাম্বার অফ রাইট। প্রতি কয়টা পুরনোর এগেইনস্টে, হ্যাঁ? এখানে কিন্তু বলে নাই যে প্রতি কয়টা পুরনোর এগেইনস্টে কয়টা নতুন শেয়ার ইস্যু হচ্ছে। এখানে বলেছে টোটালে ২০ লাখ নতুন শেয়ার তারা ইস্যু করতে যাচ্ছে। এই ২০ লাখ হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার। দ্য সাবস্ক্রিপশন প্রাইস উইল বি অফ টাকা 16 পার শেয়ার। সাবস্ক্রিপশন প্রাইস এটা সিম্বল হচ্ছে ক্যাপিটাল লেটার এস। দেখেন আমি লিখেছি ইকুয়ালস টু টাকা 16। আর এই সাবস্ক্রিপশন প্রাইস কোনটা? এক একটা রাইট শেয়ারের দামকেই বলা হচ্ছে সাবস্ক্রিপশন প্রাইস। The company has 60 lakh shares of common stock prior to the offering. কোম্পানির অলরেডি মার্কেটে 60 লাখ শেয়ারস আছে, যেটাকে আমরা বলবো নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার। ওকে, তাহলে নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার কত বা ওল্ড শেয়ার, সেটা হচ্ছে 60 লাখ শেয়ারস। দেখেন আমি তাই লিখেছি সাবস্ক্রিপশন প্রাইসের নিচে নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার ইকুয়ালস টু 60 লাখ শেয়ারস। ইফ দ্য প্রাইস অফ স্টক ইজ টাকা 20 পার শেয়ার, যদি এই এক একটা শেয়ারের প্রাইস 20 টাকা হয়, এটা হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার। কারণ সাবস্ক্রিপশন যদি হয় সেটা সরাসরি সাবস্ক্রিপশন নামেই থাকবে, অন্য কোনো নামে থাকবে না। ওই কোশ্চেনের সাবস্ক্রিপশন প্রাইস ছাড়া যদি আরও লেখা থাকে ইফ দ্য প্রাইস পার শেয়ার ইজ কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার ইজ, এরকম যদি কোনো কথা বলে তাহলে সেটা হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার। ওকে, যেটাকে আমরা P0 বলবো। তো এখানে আমি তাই লিখেছি কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার বা প্রাইস অফ এক্সিস্টিং শেয়ার, যেটা সিম্বল হচ্ছে P0 ইকুয়ালস টু টাকা 20। তো এই ছিল আমার কোয়েশ্চেনের ইনফরমেশন, যেখানে নাম্বার অফ নিউ শেয়ার আছে 20 লাখ, এক একটা নিউ শেয়ারের প্রাইস অর্থাৎ সাবস্ক্রিপশন প্রাইস, যেটাকে আমরা বলি ক্যাপিটাল লেটার এস, এটা আছে 16। নাম্বার অফ এক্সিস্টিং বা ওল্ড শেয়ার আছে 60 লাখ শেয়ারস, আর এক একটার কারেন্ট মার্কেট প্রাইস অর্থাৎ P0 আছে 20 টাকা। নাম্বার এতে বলা আছে ক্যালকুলেট দ্য এক্স রাইট প্রাইস অফ দ্য স্টক। সোজা কথা হচ্ছে ভ্যালু অফ এক্স রাইট। আচ্ছা, তো ভ্যালু অফ এক্স রাইটের ফর্মুলা কি ছিল আপনাদের মনে আছে? এই দেখেন, ভ্যালু অফ এক্স রাইট VXR ইকুয়ালস টু P0 ইন্টু ক্যাপিটাল লেটার N প্লাস S ডিভাইডেড বাই N প্লাস 1। আমি একটু আপনাদেরকে ফর্মুলার পেজে নিয়ে যাই, আপনারা একটু কনফার্ম হন যে আমার বলাটা ঠিক আছে কিনা। এই দেখেন ফর্মুলা নাম্বার 2, ভ্যালু অফ এক্স রাইট VXR ইকুয়ালস টু P0 ইন্টু N প্লাস S ডিভাইডেড বাই N প্লাস 1। দেখতে পেয়েছেন? প্রথম 2-3টা ক্লাসে আপনারা ফর্মুলা দেখে ম্যাথ করবেন। এরপর যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন তখন দেখবেন আপনাদের আর ফর্মুলা দেখতে হচ্ছে না। তবে এই চ্যাপ্টার থেকে কিন্তু 4 মার্কস এবং 10 মার্কস বোথ মার্কসের ম্যাথই এক্সামে আসে। আচ্ছা, তাহলে আমরা কি পেয়েছি? ভ্যালু অফ এক্স রাইট VXR ইকুয়ালস টু উপরে আছে P0 ইন্টু ক্যাপিটাল লেটার N প্লাস S ডিভাইডেড বাই N প্লাস 1। এবার আমরা দেখি P0, N এবং S এই তিনটার মধ্যে কোনটা কোনটা আমার গিভেন দ্যাটে আছে। আমরা পেছনের স্লাইডে যাচ্ছি। গিভেন দ্যাটের দিকে যদি তাকান আমরা P0 দেখতে পাচ্ছি একদম শেষে 20, আমরা এসও দেখতে পাচ্ছি 16, বাট কোথাও কিন্তু আমরা এন অর্থাৎ নাম্বার অফ রাইট শেয়ার দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে P0 হচ্ছে 20 টাকা, এস হচ্ছে 16 টাকা। আসেন আমরা ফর্মুলার পেজে সেটার মান বসাই। সেকেন্ড লাইনে দেখেন P0 হচ্ছে 20 ইন্টু এন, এন এর মান আমাদের জানা নাই। এন মানে কি? নাম্বার অফ রাইট। আচ্ছা, নাম্বার অফ রাইটের ফর্মুলা আমি কি দিয়েছিলাম? ওল্ড শেয়ার ডিভাইডেড বাই নিউ শেয়ার। আমি তারপর আপনাদেরকে একবার ফর্মুলার পেজ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, যেহেতু প্রথম দিন ম্যাথ করছেন। দেখেন ফর্মুলা নাম্বার 4, নাম্বার অফ রাইট অর্থাৎ ক্যাপিটাল লেটার N ইকুয়ালস টু ওল্ড শেয়ার ডিভাইডেড বাই নিউ শেয়ার। এবার আমরা একটু আমাদের কোশ্চেনে যাই, দেখি ওখানে ওল্ড শেয়ার এবং নিউ শেয়ার খুঁজে পাওয়া যায় কিনা। ওল্ড শেয়ারের আরেক নাম আমি বলেছিলাম নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার। তো দেখেন নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার দেয়া আছে 60 লাখ, আর নিউ শেয়ার মানে হলো নাম্বার অফ নিউ শেয়ার, সেটা হচ্ছে 20 লাখ। এক্সিস্টিং 60 লাখ, নিউ হচ্ছে
20 লাখ। তো দেখেন ওল্ড শেয়ার আমি সাইডে দেখেন লিখেছি হিয়ার নাম্বার অফ রাইট ক্যাপিটাল লেটার এন ইকুয়ালস টু ওল্ড শেয়ার ডিভাইডেড বাই নিউ শেয়ার। ওল্ড শেয়ার হচ্ছে 60 লাখ আর নিউ শেয়ার হচ্ছে 20 লাখ। তো 60 লাখকে যদি 20 লাখ দিয়ে ভাগ করে দিই তাহলে পাবো হচ্ছে 3 শেয়ারস। তো ফাইনালি আমাদের নাম্বার অফ এন আমরা নাম্বার অফ রাইট অর্থাৎ ক্যাপিটাল লেটার এন এর মান আমরা পাচ্ছি 3। ঠিক আছে, তাহলে P0 হচ্ছে 20 ইন্টু এন এর মান আমরা পেয়েছি 3 প্লাস এস। এস আমাদের কোয়েশ্চেনে গিভেন দ্যাটেই দেওয়া ছিল সাবস্ক্রিপশন প্রাইস এস ইকুয়াল টু 16 টাকা। দেখেন সাবস্ক্রিপশন প্রাইস গিভেন দ্যাটে 2 নাম্বার লাইনে এস ইকুয়ালস টু টাকা 16 ডিভাইডেড বাই এন, এন হচ্ছে 3 প্লাস 1। তাহলে 20কে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেই তাহলে দাঁড়ায় 60 প্লাস এস এর মান হচ্ছে 16 ডিভাইডেড বাই নিচে 3 সাথে 1 প্লাস করে দিলে আমরা পাচ্ছি হচ্ছে 4। তো 60 সাথে 16 যদি যোগ করা হয় তাহলে দাঁড়ায় হচ্ছে 76। 76কে 4 দিয়ে ভাগ করলে 19 হয়। তো আমি বলেছিলাম কি ভ্যালু যেহেতু এগুলোর অ্যান্সার সবসময় অ্যামাউন্ট বা টাকায় প্রকাশ করা হয়, তো এটা আমরা পেয়েছি কত টাকা 19। তাহলে আমাদের ভ্যালু অফ এক্স রাইট কত দাঁড়াচ্ছে 19 টাকা। এবার দেখি আমাদের বি নাম্বার রিকোয়ারমেন্টে কি বলেছিল। বি নাম্বার রিকোয়ারমেন্টে বলেছিল দ্য ভ্যালু অফ দ্য রাইট, ভ্যালু অফ দ্য রাইট ক্যালকুলেট করতে বলেছে। এবার একটু আমরা ফর্মুলার পেজে যাব। ফর্মুলা নাম্বার 1, ভ্যালু অফ রাইটের দুটা ফর্মুলা। আমি কি বলেছিলাম, যদি শুধু ভ্যালু অফ রাইট বলে তাহলে হবে ফর্মুলা নাম্বার এ, আর যদি বলে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ রাইট ওয়েন দ্য স্টক ইজ সেলিং রাইটস অন, এই কথাটা যদি উল্লেখ করা থাকে তখন ফর্মুলা নাম্বার হবে বি। আমাদের কোয়েশ্চেনের দিকে তাকিয়ে দেখেন, কোয়েশ্চেনে যে রিকোয়ারমেন্টটা আছে বি নাম্বারে কি বলা আছে, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য রাইট, অনলি ভ্যালু অফ দ্য রাইট। তাহলে ফর্মুলা দাঁড়াবে কি, শুধু ভ্যালু অফ দ্য রাইট যদি বলে ভি আর ইকুয়ালস টু P0 মাইনাস এস ডিভাইডেড বাই এন প্লাস 1। আবার বলছি P0 মাইনাস এস ডিভাইডেড বাই এন প্লাস 1। তো P0 আমাদের গিভেন দ্যাটে দেয়া ছিল 20 মাইনাস এস এর মানও আমাদের গিভেন দ্যাটে দেয়া ছিল 16, এন এর মান হচ্ছে 3, 1 তো 1ই। তো 20 থেকে যদি 16 মাইনাস করি থাকে হচ্ছে 4, 3 সাথে 1 প্লাস করলেও হয় 4, অ্যান্ড দাস আমাদের ভ্যালু অফ রাইট দাঁড়াচ্ছে হচ্ছে টাকা 1। এই ছিল আমাদের প্রবলেম 1 এর ক্যালকুলেশন। আসেন এবার আমরা আর একটা লাস্ট ম্যাথ করি। প্রবলেম 2, the equity stock of KFC Food Limited is selling for টাকা 20 per share. KFC Food Limitedের ইকুইটি স্টক 200 টাকা করে সেল করা হচ্ছে। এটা হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার, যেটাকে আমরা বলবো P0 ইকুয়ালস টু টাকা 200। ঠিক আছে, এরপর দ্য ফার্ম ইজ প্ল্যানিং টু ইস্যু রাইট শেয়ার, ফার্মটি রাইট শেয়ার ইস্যুর প্ল্যান করছে কিভাবে, ইন দ্য রেশিও অফ 1 রাইট শেয়ার ফর এভরি 5 শেয়ার্স। ইন দ্য রেশিও অফ কিসের ভিত্তিতে, 1 রাইট শেয়ার ফর এভরি 5 শেয়ার্স, প্রতি 5টা পুরনোর এগেনস্টে একটা নতুন শেয়ার ইস্যু করা হবে। কি বলেছে, প্রতি 5টা পুরনোর এগেনস্টে একটা নতুন শেয়ার ইস্যু করা হবে। যেই কয়টা পুরনো শেয়ারের এগেনস্টে একটা নতুন শেয়ার ইস্যু করা হয় সেই পুরনো সংখ্যাগুলোকে বলা হয় নাম্বার অফ রাইট। আমি আবার বলছি, যে কটা পুরনো শেয়ারের এগেনস্টে একটা নতুন শেয়ার ইস্যু করা হয় সেই পুরনো কয়টা শেয়ারের সংখ্যাকে বলা হয় নাম্বার অফ রাইট। তাহলে এখানে কি করেছে, একটা রাইট শেয়ার ইস্যু করা হচ্ছে প্রতি 5টা শেয়ারের এগেনস্টে, তাহলে এখানে নাম্বার অফ রাইট হবে 5। কারণ কি, যে কয়টা পুরনোর এগেনস্টে একটা নতুন শেয়ার ইস্যু করা হয় সেই পুরনোর সংখ্যাটাকে বলছি আমরা নাম্বার অফ রাইট। ওকে, তাহলে প্রথম লাইন থেকে আমরা গিভেন দ্যাটে কি পেয়েছি, নাম্বার অফ কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার অর্থাৎ P0 টাকা 200। সেকেন্ড লাইন থেকে পেয়েছি আমরা নাম্বার অফ রাইট অর্থাৎ ক্যাপিটাল লেটার N ইকুয়ালস টু
5 shares। এই দুটা ইনফরমেশনই আছে, দেখেন 2 লাইনের একটা কোয়েশ্চেন, খুব সহজ। এ নাম্বারে বলেছে হোয়াট ইজ দ্য থিওরিটিক্যাল ভ্যালু অফ এ রাইট ইফ দ্য সাবস্ক্রিপশন প্রাইস ইজ টাকা 170। সাবস্ক্রিপশন প্রাইস মানে এস এর মান দেয়া আছে কত টাকা, 170 টাকা। কি বের করতে বলেছে, হোয়াট ইজ দ্য থিওরিটিক্যাল ভ্যালু অফ রাইট। আচ্ছা, ভ্যালু অফ রাইটের সাথে কিন্তু এই কথাটা বলা নাই, হোয়েন দ্য স্টক সেলস দ্য রাইট অ্যাট এক্স প্রাইস বা এই টাইপের কোনো কথাবার্তা কিন্তু বলা নাই, শুধু বলা আছে থিওরিটিক্যাল ভ্যালু অফ রাইট মানেই হলো ভ্যালু অফ রাইট। তাই যদি হয় তাহলে ভ্যালু অফ রাইটের ফর্মুলা হচ্ছে কি P0 মাইনাস এস ডিভাইডেড বাই n প্লাস 1। হ্যাঁ, তো P0 কত টাকা দেয়া আছে, 200 টাকা। এস কত বলা আছে, এ নাম্বার রিকোয়ারমেন্টে এস এর মান দেয়া আছে 170 ডিভাইডেড বাই এন হচ্ছে কত 5 প্লাস 1। 200 থেকে 170 মাইনাস করলে হয় 30, 5 এর সাথে 1 প্লাস করলে হয় 6, তাহলে 30 ডিভাইডেড বাই 6 ইকুয়ালস টু টাকা 5। তাহলে এখানে আমরা রিকোয়ারমেন্ট এ থেকে ভ্যালু অফ রাইট পাচ্ছি কত, টাকা 5। চলে যাচ্ছি রিকোয়ারমেন্ট নাম্বার বি তে। What is the X rights value per share? Value of X right. If the subscription price is টাকা 180, B নাম্বার রিকোয়ারমেন্টে কিন্তু সাবস্ক্রিপশন প্রাইস এখন আর 170 ধরা যাবে না। বি নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের সাবস্ক্রিপশন প্রাইস বলে দিয়েছে 180। যদি বি নাম্বার রিকোয়ারমেন্টে এরকম বলা থাকতো হোয়াট ইজ দ্য এক্স রাইটস ভ্যালু পার শেয়ার, আর কিচ্ছু বলা নাই, তখন আমরা সাবস্ক্রিপশন প্রাইস হিসেবে এ নাম্বার রিকোয়ারমেন্টে যে 170 টাকাটা দেয়া আছে ওটা আমরা কাউন্ট করতাম। বাট যেহেতু বি নাম্বারে আলাদা করে সাবস্ক্রিপশন প্রাইস 180 দেয়া আছে, তাই বি নাম্বারে আর এস এর মান 170 লেখা যাবে না। আচ্ছা, তো আমরা জানলাম বি নাম্বার ক্যালকুলেশনের সময় আমাদের এস এর মান হবে 180, কিন্তু আমাদের বের করতে বলেছে কি হোয়াট ইজ দ্য এক্স রাইটস ভ্যালু পার শেয়ার, মানে ভ্যালু অফ এক্স রাইট। ভ্যালু অফ এক্স রাইটের ফর্মুলা কিন্তু একটাই, এইমাত্র আমরা করেছি P0 ইন্টু এন প্লাস এস ডিভাইডেড বাই এন প্লাস 1। তো আমাদের গিভেন দ্যাটে P0 দেয়া আছে 200 ইন্টু এন, এন মানে হচ্ছে নাম্বার অফ রাইট, দেখেন এটা দেয়া আছে 5, তাহলে 200 ইন্টু 5 প্লাস এস, এস এর মান কত দেয়া আছে, আমি কি বলেছি বিতে যদি 180 বলা না থাকতো তাহলে আমরা 170 লিখতাম, ডিভাইডেড বাই এন হচ্ছে 5 প্লাস 1 হচ্ছে 1। তাহলে 200কে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই সেটা হয় 1000, অর্থাৎ 1000। 1000 এর সাথে 180 প্লাস করলে হয় 1180, যেটাকে আমরা বলছি 1180 টাকা। আমি ক্যালকুলেশনটা এখানে একটু শর্ট করেছি, আপনারা যেহেতু 4th ইয়ারে পড়েন আমার বিশ্বাসে ছোটখাটো ক্যালকুলেশনগুলো আপনারা জানেন এবং বুঝেন, এজন্য আর ডিটেইলে লিখিনি। আর নিচে হচ্ছে 5 এর সাথে 1 প্লাস করলে হয় হলো 6, তো 1180 কে যদি 6 দিয়ে ভাগ করে দেই অ্যান্সার দাঁড়াবে 197 টাকা, 197 টাকা। তাহলে আমাদের বি এর অ্যান্সার অর্থাৎ ভ্যালু অফ এক্স রাইট দাঁড়াচ্ছে কত, 197 টাকা। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, যেখানে আমরা কি করেছি এই চ্যাপ্টার রিলেটেড যে ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো আমরা 12-13টা মনে হয় ফর্মুলা আছে সেটা আমরা শিখে নিয়েছি বা লিখে নিয়েছি, পাশাপাশি 4 মার্কসের আসার মতো দুটো ম্যাথ আমরা করে ফেলেছি। আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে ফর্মুলাগুলো বাসায় প্র্যাকটিস করবেন। ম্যাথ দুটো আপনারা হয়তো কানে শুনেছেন, চোখে দেখেছেন, একবার একটু হাতে কলমে করে নিবেন প্লিজ। আদারওয়াইজ ম্যাথ কিন্তু কোনোদিনই আপনাদের শেখা হবে না। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমি আশা করছি আমার ক্লাসে সবার কাছে আজকে ক্লিয়ার হয়েছে এবং ভালো লেগেছে। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ক্লাস আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন।